হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রবেশিকা WBCS। আমি ভাস্কর ঘোষ। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি স্ট্রাকচার ওয়েতে পেশি লিখতে হয় এবং পেশি লিখবার সময় কি কি প্রনস এবং কনস আমাদের খেয়াল রাখতে হবে এবং কিভাবে পেশির অর্থাৎ যে প্যাসেজটি থাকবে তার সারাংশ বা তার যে মেন থিম সেটাকে আমরা কিভাবে এলাবোরেটলি আমাদের নিজেদের ভাষাতে আমরা কীভাবে উপস্থাপন করব সেই বিষয়ে কিন্তু আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো এই ইংলিশ রাইটিং স্কিলটি WBCS এক্সাম বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এটি প্রায়ই কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে এবং এটি প্রপার স্ট্রাকচার ওয়েতে যদি আমরা পেশি লিখি এবং আমরা যদি ফলো করি যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর যেগুলো আছে সেগুলো যদি আমরা ফলো করি তাহলে 50-60% নাম্বারটা ক্যারি করা কিন্তু কোনো ব্যাপারই নয়। তো চলো আজকে আমরা ভিডিওটিতে আলোচনা করব কিভাবে একটি সঠিক পদ্ধতিতে একটি পেশি লিখতে হয়। তো দেখো পেশি কি আমরা প্রথমে দেখব। দ্য পেশি রিভিলস দ্য মিনিং অফ দ্য অরিজিনাল অ্যান্ড এক্সপ্লেন ইটস ভ্যালু। অর্থাৎ আমাদের যে প্যাসেজটি যেটা পেশি আমাদের লিখতে দেবে সেই প্যাসেজের কি কি অরিজিনাল ভ্যালুটা আছে আমরা সেটাকে এটার মাধ্যমে উপস্থাপন করব হচ্ছে গিয়ে এটা পেশির মাধ্যমে, ঠিক আছে। তো পেশি হচ্ছে গিয়ে যে টোটাল আমাদের যে প্যাসেজটা দেবে সেই প্যাসেজের হচ্ছে গিয়ে মূল যে থিম সেটা আমরা অরিজিনাল ওয়েতেই রাখবো এবং সেটা আমাদের নিজেদের ভাষায় লিখব, ঠিক আছে। তো ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে পেশিটা এসে এবং লিটারালি এটা মিনস হচ্ছে গিয়ে প্রিসাইজ ম্যানার এবং ক্লিয়ার এবং হচ্ছে গিয়ে টু দ্য পয়েন্ট আমাদের যে ক্যারেক্টারিস্টিক সেটা আমাদের পেশি ফলো করতে হবে। তাহলে পেশি একটা কম্পিটিটিভ পরীক্ষায় পেশি দেওয়ার কি কারণ হতে পারে সেটা আমাদের একটু জানতে হবে। তো এই যে পেশি ইজ এ গ্রেট ওয়ে টু শো ইউর রাইটিং স্কিল টু দ্য ইনস্ট্রাক্টর অ্যান্ড টু ডেমনস্ট্রেট দ্য এবিলিটি টু থিঙ্ক দ্য ক্রিটিক্যালি এবং হচ্ছে লজিক্যালি। একটা যদি খুব টাফ প্যারাগ্রাফ দেওয়া থাকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার এক্সামে দেখা যাচ্ছে পেশিগুলো কিন্তু নিয়ার অ্যাবাউট অন্যান্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলের যে পেশি থাকে তার থেকে কিন্তু একটু টাফ হয়। এই টাফ হওয়ার পিছনে কারণ হচ্ছে যে তুমি যে গভর্নমেন্ট পোস্টটি হোল্ড করতে চাইছো সেখানে অনেক রকম কিন্তু তোমার টেকনিক্যাল বা অনেক রকম তোমার হচ্ছে গিয়ে সাইকোলজিক্যালি কিন্তু কিছু হচ্ছে গিয়ে ব্যারিয়ার আসতে পারে। তো সেগুলো তুমি কিভাবে ট্যাকেল করবে, তোমার সে লজিক্যাল থিঙ্কিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং আছে কিনা সেটাও কিন্তু অনেক সময় হচ্ছে গিয়ে এই পেশির মাধ্যমে কিন্তু আমাদের যে এক্সামিনার যারা আছে তারা কিন্তু এটা দেখতে চায়, ঠিক আছে। তো চলো আমরা যে পেশি নিয়ে একটা আলোচনা করব তখন একটা পেশির একটা হচ্ছে কি তোমার এক্সাম্পল এখানে দেওয়া আছে। তোমরা ভিডিওটিকে পজ করে আগে পেশিটাকে পড়ে নাও, তারপরে আমরা দেখব যে পেশিস কীভাবে লিখতে হয়, কী কী স্ট্রাকচারসগুলো আমাদের ফলো করতে হবে এবং কী কী আমরা করতে পারবো না পেশি লিখবার সময় সেগুলো আমরা কিন্তু ফলো করব, ঠিক আছে। তো তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নাও। তো চলো এবার আমরা আলোচনা করি যে পেশিস আমরা কীভাবে হচ্ছে লিখতে পারি, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে কী কী পেশি লেখার কী কী স্টেপস আছে। তো একটি পেশি সাধারণত 4টে স্টেপের মধ্যে পেশিকে অর্গানাইজ করতে হয়। প্রথম হচ্ছে কি স্টাডি দ্য টেক্সট, অর্থাৎ পেশির যে টোটাল যে প্যাসেজটা তোমাকে পেশি করতে বলেছে সেই প্যাসেজটাকে পুরো থরলি রিড করতে এবং সেটি নিজের যে থিঙ্কিং আছে সেই থিঙ্কিংয়ের সঙ্গে যে পেশির যে প্যাসেজের যে রাইটার তার থিঙ্কিংয়ের সঙ্গে নিজেদের থিঙ্কিং আছে সেটাকে হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাইজ করা। নাম্বার 2, স্ট্রাকচারস ইউর পেশিস, অর্থাৎ সেই প্যাসেজের মধ্যে থেকে যে কি যে পয়েন্টগুলো আছে সেই কি পয়েন্টগুলোতে একটি স্ট্রাকচারস ওয়েতে তোমাকে হচ্ছে গিয়ে পরপর হচ্ছে গিয়ে ইলাবোরেটলি লজিক্যাল অর্ডারে তোমাকে সাজিয়ে নিতে হবে কি অর্ডার যেগুলো আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে টু রিভাইজ অ্যান্ড হচ্ছে প্রুফ রিড, অর্থাৎ তোমার হচ্ছে কি যে তুমি স্ট্রাকচার যে কি পয়েন্টগুলো যেগুলো তুমি স্ট্রাকচার ওয়েতে যেগুলো সাজিয়েছো লজিক্যাল ম্যানারে সেগুলো হচ্ছে কি দেখে নেওয়া এবং হচ্ছে কি সেগুলোকে আবার প্রুফ রিড করা যাতে কোনো যদি অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় তাহলে সেটা তুমি দেখে নেবে এই নেক্সট পেজে। এবং 4 নম্বর হচ্ছে টু মেক ইট অবজেক্টিভ, অর্থাৎ পেশিটা তুমি এমন স্ট্রাকচার ওয়েতে তুমি সেটাকে ডিফাইন করবে যাতে যে তোমার হচ্ছে কি রাইটিং স্কিলটি যে দেখবে অর্থাৎ যে এক্সামিন করবে সে যেন প্রপার একদম প্রথম থেকে শেষ অবধি তার একটা লজিক্যাল ফ্লো থাকবে এবং কোথায় যেন সে হারিয়ে যাওয়ার মতো ব্যাপারটা যেন না থাকে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ফলো রাখতে হবে এবং টোটাল যে পেশি যে সাবজেক্টের ওপর লেখা আছে সেই সাবজেক্টের ওপর যেন সাবজেক্টিভ কনক্লুশন কিন্তু সে পেশি তোমাকে প্রদান করে, এটাই কিন্তু প্রথম দেখে। তো দেখো প্রথমে হচ্ছে কীভাবে আমরা স্টার্ট করবো পেশিস। তো পেশিস প্রথমে স্টার্ট করার হচ্ছে কি পেশিসে একটা মোটামুটি ওয়ার্ড লিমিট একটা থাকে, ঠিক আছে, একটা ওয়ার্ড লিমিট থাকে। তাহলে ওয়ার্ড লিমিট কী করে আমরা ক্যালকুলেশন করব, তোমাকে যে প্রেসিস যেটা দেওয়া হয়েছে ফর এক্সাম্পল এই যে প্রেসিস এই প্রেসিসে দেখো প্রত্যেকটা লাইনের আগে আমরা প্রথমে একটা লাইনে ওয়ার্ড গুনে নেবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং লাইন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে মোটামুটি 13টা, অর্থাৎ আমি মোটামুটি 195 থেকে 200 এই ওয়ার্ডের মধ্যে টোটাল ওয়ার্ড আমাদের মোটামুটি এবং এর মোটামুটি হচ্ছে গিয়ে 1/4
অর্থাৎ হচ্ছে গিয়ে মোটামুটি 45 থেকে 50টি ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা এই পেসিটাকে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে ওয়ার্ডটাকে তুমি করে নিতে হবে, তোমাকে কাউন্ট করে নিতে হবে যে কত ওয়ার্ডের মধ্যে তোমার পেসি। তাহলে আমাদের ওয়ার্ড লিমিট আমরা একটা প্রথমে দেখে নেব। ঠিক আছে, তারপরে দেখবো হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে হাউ টু রিড দ্য আর্টিকেল কেয়ারফুলি অ্যান্ড হাইলাইট অ্যান্ড দ্য মার্ক অন দ্য মেন আইডিয়াস। অর্থাৎ এই যে পেসির যে প্যাসেজটা দেওয়া হয়েছে, যেটা তোমার পেসিস করতে হবে, তার যে মেন যে আইডিয়া বা যে সমস্ত যে কি পয়েন্ট বা কি নোট যেগুলো আছে সেগুলো তোমাকে আন্ডারলাইন করতে হবে। এবং তার সঙ্গে বলছে যে ট্রাই টু রিফ্লেক্ট অন হোয়াট দ্য অথর ইজ ট্রাইং টু কমিউনিকেট উইথ থ্রু দ্য টেক্সট। অর্থাৎ সেই পার্টিকুলারই প্যাসেজের মাধ্যমে যে সেই অথর কী বলতে চেয়েছে, তার ভিউ পয়েন্ট কী, বা সে কী আইডিয়া বা যে ফিলোসফিটা তোমাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছে, সেটি সম্পর্কে তোমার যে থিঙ্কিং সেটাকে সিঙ্ক্রোনাইজ করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি তোমার নিজের ভাষাতে ভাবলে কিন্তু হবে না, তোমাকে ভাবতে হবে হচ্ছে গিয়ে যে লিখেছে রাইটার তার ভাষাতে, এবং কিন্তু লিখতে হবে যে এক্সিকিউট করতে হবে সেটা কিন্তু তোমার নিজের ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তারপর যে টেক এ ক্লুজ লুক এভিডেন্স দ্যাট হ্যাজ অথর ইউজ। যদি পেসিস রাইটিং যদি কোথাও কোনো এভিডেন্স ইউজ করে থাকে তাহলে সেটাকেও খেয়াল রাখতে হবে। অ্যান্ড ইউ নিড টু রিস্টেট দ্য থিসিস গিভেন বাই দ্য অথর ইন এ ওন ওয়ার্ড। অর্থাৎ দুটো জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট, যে থিঙ্কিংটা আছে সেই থিঙ্কিংটা তোমার যে রাইটার আছে সেই রাইটারের থিঙ্কিংয়ের সঙ্গে তোমাকে সিঙ্ক্রোনাইজ করতে হবে। অর্থাৎ রাইটারের থিঙ্কিং, ভিউ অফ থিঙ্কিং বা রাইটারের যে ওয়ে অফ থিঙ্কিং আছে তার সঙ্গে নিজেকে সেই ওয়েতে নিজেকে ভাবতে হবে, এবং এটাকে যে এক্সপ্রেস বা রিস্টেট করতে হবে সেটা কিন্তু করতে হবে নিজের ওয়ার্ডে, অর্থাৎ ওন ওয়ার্ড। ঠিক আছে, এবং তুমি কিছু কিছু ক্ষেত্রে প্রেসিস যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো কিন্তু তুমি অনেক সময় ব্যবহার করতে পারো। ঠিক আছে, সেটা তুমি কোনো কিন্তু বাধ্যবাধকতা কিন্তু নেই। অলওয়েজ ইউজ এস লজিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে, লজিক্যাল স্ট্রাকচার অর্থাৎ প্রত্যেকটা যে ইভেন্টস বা প্রত্যেকটা সেন্টেন্স একে অপরের সঙ্গে যেন জড়িয়ে থাকে, অর্থাৎ তার কিন্তু একটা যে ফ্লো থাকে। অর্থাৎ কোথায় যেন এমন না হয় যে এটি মিসম্যাচ হয়ে যায়, যে প্রথম সেন্টেন্সটা 3 নম্বরে চলে এসছে, 4 নম্বরটা 2-এ চলে আসছে, এরকম যেন না হয়। অর্থাৎ আমাদের যে প্রেসিজে সাধারণত 3টে পার্ট থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, ঠিক আছে, একটি হচ্ছে গিয়ে বডি পার্ট, এবং অপরটি হচ্ছে গিয়ে কনক্লুশন পার্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি লিখব? প্রথমে ইন্ট্রোডাকশনে আমরা লিখব হচ্ছে গিয়ে টোটাল যে মেন আইডিয়াটা যেটা আমাদের রাইটার আমাদের সঙ্গে কমিউনিকেট করেছে, অর্থাৎ হচ্ছে যে মেন যে আইডিয়াটা সেটা কিন্তু আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করব আমাদের ইন্ট্রোডাকশন সেন্টেন্সের মধ্যে। ইন দ্য বডি সেন্টেন্সে আমরা কি করব? এই যে আইডিয়াটাকে এটাকে আমরা প্রিসাইজলি এবং ইলাবোরেটলি মানে হচ্ছে প্রিসাইজলি ইলাবোরেট করতে হবে। ঠিক আছে, এবং কনক্লুশনে করতে হবে কি? কনক্লুশনে আইডিয়াতে যে আইডিয়াটা আছে সেই আইডিয়াকে আরও পুট ফরওয়ার্ড করতে হবে, অর্থাৎ এই আইডিয়াকে আরও এমফাসিস করতে হবে হচ্ছে গিয়ে এই কনক্লুশন পার্টটাতে। এবং লাস্টে তোমাকে দেখে নিতে হবে যে চেক দ্য টেক্সট ফর কারেক্টনেস অ্যান্ড ক্ল্যারিটি অ্যান্ড ডু এ গ্রামাটিক্যাল চেক বিফোর দ্য সাবমিটিং। অর্থাৎ টোটাল একবার রিভিশন দিয়ে রাখবে, যদি কোথাও কোনো স্পেলিং এরর থাকে বা যদি কোথাও ভোকাবুলারি এরর বা যদি কোনো গ্রামাটিক্যাল এরর থাকে সেগুলো কিন্তু চেক করে নিতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা আসবো অ্যাট্রিবিউট অফ দ্য পারফেক্ট পেসি, অর্থাৎ একটি সঠিক পেসির কী কী বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম ওয়ান হচ্ছে গিয়ে ক্ল্যারিটি, অর্থাৎ পুরো হচ্ছে পরিচ্ছন্নতা। অর্থাৎ এখানে পরিচ্ছন্নতা মানে হচ্ছে গিয়ে তোমার যে থিঙ্কিংটা আছে, যে ভিউ পয়েন্টটা আছে, সেটার জন্য একটা পরিষ্কার একটা থিঙ্কিং থাকে। অর্থাৎ যে পেশিটা যে পড়বে সে যেন তোমার পেশির মধ্যে যেন কোনো কমপ্লেক্সিটি না থাকে, থিঙ্কিংয়ের একদম ক্লিয়ার কাট একটা ভিশন থাকবে যে পেশিটা এর ওপর পার্টিকুলারই এবং আমি সেটাকে লিখছি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কারেক্টনেস, অর্থাৎ কোনো গ্রামাটিক্যাল এরর কিন্তু সাধারণত করা যাবে না। ঠিক আছে, এবং যেহেতু তুমি প্রেসিসটা খুব সংক্ষেপে 40 থেকে 50 ওয়ার্ড, সুতরাং এটা একটা তোমার টেন্ডেন্সি থাকবে যে তোমার এক্সামিনার থাকবে সে কিন্তু পুরোটা পড়া, তো সেক্ষেত্রে কিন্তু এবং পুরোটা পড়া এবং হচ্ছে খুব থরলি পড়া। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এই গ্রামাটিক্যাল এরর বা ভোকাবুলারি বা স্পেলিং এরর কিন্তু যতটা পারবে অ্যাভয়েড করার চেষ্টা করবে, সোজা কথায় করবে না। ঠিক আছে, এটা একটা। এবং অবজেক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্থাৎ কোন সাবজেক্ট, অর্থাৎ তোমার হচ্ছে কি লেখার, অর্থাৎ যে থিঙ্কিং, অর্থাৎ অথরের যে থিঙ্কিং আছে সেটিকে তুমি সঠিকভাবে রিফ্লেক্ট করতে পারছো কিনা সেটা একটা দেখতে হবে, এবং কোহারেন্স আছে কিনা, অর্থাৎ তোমার লেখার সঙ্গে অরিজিনাল যে লেখার তা সে লেখার হচ্ছে কি কোনো হোমোজেনিটি আছে কিনা বা তার সঙ্গে কোনো রিলেটেড কিনা। অথর একটি ভাব প্রকাশ করলেন তার প্যাসেজের মাধ্যমে এবং তুমি সেই প্যাসেজের ভাবটিকে পুরো উল্টোভাবে ব্যক্ত করলে, তাহলে সেটাও যেন কিন্তু না হয়। আর এবং হচ্ছে কি কনসাইজনেস, অর্থাৎ সেক্ষেত্রে মানেটা কি, মানে যাতে তুমি সেটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারো এবং তোমার নিজের যে বিবেক বুদ্ধির মাধ্যমেও কিন্তু প্রকাশটাও কিন্তু তোমার একটা প্রেসির মধ্যে কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এটা একটি সঠিক প্রেসির এই অ্যাট্রিবিউটগুলো থাকা উচিত। ঠিক আছে,
তাহলে প্রেসিজে কি টাইটেল দরকার পড়ে? অনেকে প্রশ্ন করে যে স্যার প্রেসিকে টাইটেল লিখবো, টাইটেল কি ম্যান্ডেটরি? দেখো প্রেসির টাইটেল কিন্তু ম্যান্ডেটরি, যদি সেটা বলে দেওয়া থাক বা যেটা না বলে থাক, প্রেসির কিন্তু টাইটেলটা ম্যান্ডেটরি। অর্থাৎ যেমন কোনো সব কিছু, যেমন একটা উপন্যাস বা নোভেল বা যে কোনো শর্ট রাইটিংয়ের যেমন একটি ইন্ট্রোডাকশন পার্ট থাকে বা একটা নাম থাকে, সেরকম প্রেসি যদি নাম না থাকে তাহলে প্রেসিটা লিটারেসি ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু তার হচ্ছে কি ভ্যালুয়েশনটা কিন্তু কমে যাবে। অর্থাৎ সর্বদা চাক বা না চাক তুমি কিন্তু প্রেসিস যে কিন্তু যে তোমার টাইটেল আছে সেটা কিন্তু দিয়ে রাখবে, এবং টাইটেলটা শুড কনভে দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য অরিজিনাল প্যাসেজ। অর্থাৎ একটা টাইটেল বা তোমার যেমন নাম, তোমার নাম যেমন তোমার আইডেন্টিটি, তেমনি তুমি যে প্যাসেজটা লিখবে, যে প্যাসেজে যে প্রেসি করবে, তার যে টাইটেলটা কিন্তু সেই প্যাসেজের যে সেন্ট্রাল আইডিয়া, অর্থাৎ তার যে থিঙ্কিং, অর্থাৎ তার যে আইডিয়া বা তার যে ফিলোসফি, সেটা কিন্তু সঠিকভাবে প্রকাশ যেন পায় এই প্রেসির মারফতে। ঠিক আছে, নেক্সট আমরা আসবো যে মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ অলওয়েজ হিডেন ইন এ টপিক সেন্টেন্স অর কনক্লুডিং সেন্টেন্স। তাহলে আমরা এই যে টোটাল যে তোমার, সরি এখানে একটা এন হবে, ঠিক আছে, তো এই আমরা টপিকটার যে টাইটেলটা আমরা খুঁজে পাবো কোথায়, সেগুলোর কোনো একটা পার্টিকুলারই কোনো তোমার প্যাসেজের কোনো একটা কি ওয়ার্ড হতে পারে, ঠিক আছে, কোনো পার্টিকুলার কিওয়ার্ড হতে পারে, বা আইডিয়াটাকে তুমি নিজের ওয়ার্ডে লিখতে পারো, ঠিক আছে, এবং এই সময় তুমি ফ্রেজ বা স্টেটমেন্ট ব্যবহার করতে পারো, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারো, অর্থাৎ তুমি সেমিকোলন বা কোলন ইউজ করতে পারো, ঠিক আছে, বা তুমি হাইফেন ইউজ করতে পারো। এগুলো করলে কিন্তু নাম্বারটা বাড়ে, এবং অনেক সময় পাংচুয়েশনও তুমি কিন্তু ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো এখানে একটা এক্সাম্পল লেখা আছে, দেখো দ্য ফাইন আর্টস দ্য অ্যাস্থেটিক কনসেপ্ট রাদার দ্যান প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তো এরকম একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে তোমার প্রেসির টাইটেলের ক্ষেত্রে কী হতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা আসবো হচ্ছে গিয়ে কী কী প্রেসি করবার সময় কি আমরা করতে পারি না। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম যে একটা প্রেসি আমরা কীভাবে লিখবো, এটি প্রেসির কী কী অ্যাট্রিবিউট হতে পারে সেগুলো, কিন্তু এর সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে যে একটা প্রেসি লিখবার সময় আমরা কোন কোন জিনিসগুলো করতে পারবো না, তো সেগুলো কিন্তু আমাদের আগে দেখে নিতে হবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো প্রেসি লিখবার সময় আমাদের এখানে বলা হচ্ছে যে ডু নট ফর্ম ইউর ওন ওপিনিয়ন, অর্থাৎ নিজের কোনো ওপিনিয়ন কিন্তু রাখবে না। অর্থাৎ লেখকের যে ওপিনিয়ন বা তার যে আইডিয়া বা তার যে ভিউ পয়েন্ট বা তার যে ফিলোসফি, সেটাকে তুমি হচ্ছে গিয়ে যত সম্ভব নিজের ওয়ার্ডে, অর্থাৎ নিজের লেখনীর মারফতে কিন্তু সেটাকে তুলে ধরার চেষ্টা করবে। কখনোই নিজের কোনো ওপিনিয়ন কিন্তু এই প্রেসির মধ্যে কিন্তু অ্যাপ্লাই করবে না। ইউ ক্যান নট ইনসার্ট ইউর ওন রিমার্কস অর ক্রিটিসিজম ইন এ, অর্থাৎ তুমি নিজের কোনো ভাব বা চিন্তাধারা বা নিজের কোনো তোমার হচ্ছে গিয়ে মতামত বা রিমার্কসও দেবে না, এবং হচ্ছে গিয়ে তুমি এই প্রেসিজের মধ্যে কিন্তু কোনো রকম ক্রিটিসিজমও কিন্তু তুমি করবে না। ঠিক আছে, অর্থাৎ যেরকম বলা হয়েছে শুধু সেরকম করবে, কিন্তু সেটা নিজের ল্যাঙ্গুয়েজে, নিজের ওন থিঙ্কিং এবং ওন ল্যাঙ্গুয়েজে সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। অ্যান্ড অলওয়েজ টেক দ্য ফ্যাক্ট অ্যান্ড দ্য ডেটা দ্যাট ইজ গিভেন ইন দ্য প্যারাগ্রাফ অনলি। ঠিক আছে, অর্থাৎ যদি কোনো ফ্যাক্ট এবং হচ্ছে কি ডেটা যদি তোমাকে যে প্যারাগ্রাফটা দেওয়া হয়েছে সেই প্যারাগ্রাফের মধ্যে যদি থাকে, তাহলে তুমি সেই শুধু ফ্যাক্ট এবং ডেটাকে রেফার করবে, নিজের কোনো কিন্তু মন গড়া কোনো একটা ফ্যাক্ট বা হচ্ছে গিয়ে ডেটা কিন্তু তুমি ইউজ করবে না। যদিও সেটা সেক্ষেত্রে একদম তুমি অ্যাকচুয়াল সেটা ডেটা বা যদি সেটা 100% পারফেক্ট ডেটা যাই হোক বা 100% পারফেক্ট ফ্যাক্ট হলো, তুমি কিন্তু সেটাকে রেফার করবে না তোমার নিজের রাইটিংয়ে। যে ফ্যাক্ট এবং তোমার ডেটাটা দেওয়া হয়েছে তোমার গিভেন প্যাসেজে, তুমি সেখান থেকে তাকে রেফার করবে শুধু। ঠিক আছে, এবং প্রেসিজ রাইটিংয়ের সময় তুমি কিন্তু কোনো রকম কোশ্চেন করতে পারো না, অর্থাৎ প্রেসিজের মধ্যে যে কোশ্চেন WHS কোশ্চেনে কিন্তু যেন ওয়ার্ডের ব্যবহারটা একদমই যতটা সম্ভব কিন্তু তোমার করে রাখা, অ্যাভয়েড করাটা কিন্তু ভালো। অর্থাৎ প্রেসিজের মধ্যে তুমি কোনো কোশ্চেন করবে না, যেটা হবে সেটা সমস্তভাবেই তোমার হচ্ছে গিয়ে সদর্থক কথাই হবে। ঠিক আছে, যেমন ধরো আমরা একটা কথা বলছি যে সে ভাত না খেয়ে চলে গেল, এটা যেমন একটা সদর্থক কথা, তেমনি সে ভাত খেয়ে কেন গেল না, দুটোরই মিনিং কিন্তু একই। তুমি যদি তোমার লেখাটা হবে যে সে ভাত খেয়ে গেল না, ঠিক আছে, ভাত না খেয়ে গেল, কিন্তু তুমি এটা জিজ্ঞেস করবে না যে সে ভাত খেয়ে কেন গেল। ঠিক আছে, তো দুটোই কিন্তু মিনিং একই বা দুটোরই কিন্তু বা এক্সপ্রেশন অফ ভিউ মোটামুটি এক, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ড্রব্যাক আছে, যেহেতু এখানে একটা কোশ্চেন মার্ক আছে। ঠিক আছে, তো চলো আমরা প্রেসিটাকে দেখে নিই। ঠিক আছে, আশা করি তোমরা দেখেছো, তোমরা না দেখলে আরেকবার ভিডিওটিকে পজ করে দেখে নাও। তো এবার আমরা প্রেসিসটাকে রিডিং করব। একদম প্রথম স্টেপ আমাদের রিডিং করা। তাহলে দ্য ট্রি শেডস ফর দ্য বেনিফিটস অফ দ্য আদার্স হোয়াইল দে দেমসেলস স্ট্যান্ড ইন দ্য সান অ্যান্ড এন্ডিওর দ্য সর্চিং হিটস অ্যান্ড দে প্রডিউস দ্য ফ্রুট অফ হুইচ দ্য আদার প্রফিট। অর্থাৎ সোজা কথা বলে গাছ হচ্ছে গিয়ে নিজের বেনিফিটের চেয়ে পরকে বেনিফিট বেশি দেয়। অর্থাৎ তাহলে এখানে বেনিফিট একটা ওয়ার্ডটা আমাদের কি ওয়ার্ড আমরা নিতে পারি, এবং তারা হচ্ছে কি অ্যান্ড দে প্রডিউস দ্য ফুড ফর দ্য আদার্স প্রফিট, অর্থাৎ হচ্ছে অন্যের প্রয়োজনে সে কিন্তু খাদ্য উৎপাদন করে। ঠিক আছে, দ্য ক্যারেক্টার্স অফ দ্য গুড মেন ইজ লাইক দ্যাট অফ দ্য ট্রিজ। অর্থাৎ দেখো এখানে কিন্তু গাছ থেকে যে টপিকটা সেটা কিন্তু সুইফট চেঞ্জ হয়ে গেল কিন্তু ম্যান
অর্থাৎ হচ্ছে গিয়ে মেন, গুড মেনের দিকে, ঠিক আছে। and what the use of the perishable body is not the use of made of it to benefit the mankind, অর্থাৎ তাদের নিজের যে পচনশীল যে শরীরটা আছে সেইটি কি করে, সেটি বেনিফিট অফ দ্য ম্যানকাইন্ড, অর্থাৎ হচ্ছে গিয়ে মনুষ্য যে জাতি আছে ম্যানকাইন্ডের, তার হচ্ছে কি যাতে বেনিফিট হয় সেক্ষেত্রে নিজের জীবনটাকে বা নিজের দেহটাকে উৎসর্গ করে। স্যান্ডেলউড ইজ দ্য মোর দ্য রাব দ্য মোর দ্য সেন্ট ডাজ ইয়েল্ড, অর্থাৎ এটি তোমার চন্দনের কাঠকে তুমি যত ঘষবে তত বেশি গন্ধ দেবে, এবং সুগার কেনকে তুমি যত বেশি চাপ দেবে সে তত বেশি হচ্ছে গিয়ে, এবং যত বেশি এটাকে ছোটো ছোটো পিসে কাটবে সে তত জুস প্রডিউস করবে, ঠিক আছে। দ্য মেন হু আর নোবেল অ্যাট হার্ট ডু নট লুজ দেয়ার কোয়ালিটিস ইভেন ইন দ্য লুজিং দেয়ার লাইফস, অর্থাৎ সোজা কথায় যারা নোবেল হার্ট পার্সন আছে তারা কিন্তু প্রেফার করে, কোয়ালিটিসকে প্রেফার করে কার ওপর, হচ্ছে গিয়ে ইন লাইফের ওপর, অর্থাৎ তারা লাইফের চেয়ে তারা কোয়ালিটিকে বেশি প্রেফার করে। তাহলে এটা আমরা কি ওয়ার্ড, হোয়াট ম্যাটার্স ওয়েদার দ্য ম্যান প্রেজ দেম আর নট, অর্থাৎ দেখা যাচ্ছে যে সেই মানুষটির নিজের প্রশংসা কিন্তু কোনো রকম তার কাছে প্রশংসা চাওয়া পাওয়ার প্রশংসা কিন্তু তার কাছে প্রশংসা চাওয়া পাওয়াটা নেই, সে কিন্তু এই সমস্ত বাইরে ইনডিফারেন্স, অর্থাৎ তার কাছে প্রশংসাটা কিন্তু কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তাহলে হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক্স ওয়েদার দে ডাই অ্যাট দিস মুভমেন্ট অর ওয়েদার দে লিভস প্রলং, অর্থাৎ তাদের কাছে মেন যে জিনিসটা সেটা তারা হচ্ছে কি 8-4-5টা মানুষের মতো মরে যাবে, নাকি আর অন্যান্য মানুষের মতো তারা হচ্ছে কি অনেক দিন ধরে বেঁচে থাকবে মানুষের হৃদয়, ঠিক আছে, অর্থাৎ লিভস প্রলং। হ্যাপেন্স হোয়াট মে, দোজ হু ট্রেড দ্য রাইট পাথ উইল নট সেট ফুট ইন আদার্স, ওকে। লাইফ ইটসেলফ ইজ আনপ্রফিটেবল টু এ ম্যান হু ডাজ নট লিভ ফর আদার্স, অর্থাৎ দেখা যাচ্ছে যে জীবন কিন্তু প্রফিটেবল নয় কাদের কাছে, যারা নিজেদের জন্য বাঁচে। টু লিভ ফর দ্য আদার্স মেয়ার সেক অফ লিভিং ওয়ান্স লাইফ ইজ টু লিভ ফর দ্য লাইফ অফ ডগস অ্যান্ড ক্রাউস, অর্থাৎ সোজা কথা বলতে গেলে তুমি যদি নিজের জন্য বাঁচো তাহলে তোমার হচ্ছে গিয়ে পশু প্রবৃত্তি যেটা আছে, অর্থাৎ হচ্ছে গিয়ে যেটা অ্যানিম্যাল যে লিভিং, ঠিক আছে, অ্যানিম্যাল স্পিরিট, সেটাই কিন্তু তোমার মধ্যে প্রতিফলিত হবে, নট এ হিউম্যান স্পিরিট তোমার কাছে প্রতিফলিত হবে, অর্থাৎ তুমি হচ্ছে গিয়ে পশুবৃত্তি ধারণ করছো। পশুর মতো যেমন যেমন 3টে চাহিদা আছে, ঠিক আছে, খাদ্য, সংস্থান এবং হচ্ছে গিয়ে তোমার জনম, তুমি সেইটাকেই করছো। তুমি অ্যাজ এ ম্যান হিসেবে তুমি কিন্তু, অ্যাজ এ হিউম্যান হিসেবে তুমি কিন্তু আলাদা কোনো ফুটপ্রিন্ট তুমি এই ম্যানকাইন্ডের মধ্যে কিন্তু তুমি দিয়ে রাখতে পারবে না। তাহলে বলছে দোজ হু লে ডাউন দেয়ার লিভস ফর দ্য সেক অফ আদার্স, মানে অপরের জন্য, ঠিক আছে, দেখো আদার্স প্রফিট এবং সেক অফ আদার্স এগুলো কিন্তু সিমিলারলি ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এটাকে আমি ক্রস করতে পারি বা এটাকেও আমি নিতে পারি, যে কোনো একটা। উইল অ্যাসিওরডলি ডুয়েল দ্য ফর এভার ইন দ্য ওয়ার্ল্ড অফ বিস, অর্থাৎ সে হচ্ছে গিয়ে মনন জগতে বা হচ্ছে গিয়ে আশীর্বাদের জগতে কিন্তু সে বসবাস করবে, ঠিক আছে। তো এটাই আমাদের প্রেসিস। তাহলে আমরা দেখো মোটামুটি আগে ওয়ার্ড কাউন্ট আমরা করে নিয়েছি, তাহলে আমরা প্রেসিটাকে আমাদের মোটামুটি কত ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, আমাদের 50 ওয়ার্ডের মধ্যে মোটামুটি কমপ্লিট করতে হবে, 40 to 50 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং আমরা মোটামুটি প্রেসির যে থিমটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে পরের জন্য বাঁচা, অর্থাৎ সকলে আমরা পরের তরে, অর্থাৎ পরের জন্য বাঁচা, টু লিভ ফর দ্য আদার্স, এটাই মোটামুটি আমাদের প্রেসিস একটা এটাকে আমরা টাইটেল করতে পারি, টু লিভ ফর দ্য আদার্স, ঠিক আছে। তোমরা অন্যভাবে করতে পারো, ঠিক আছে, বা তোমার কমেন্ট সেকশন লিখবে তোমরা কি টাইটেল ইউজ করেছো, ঠিক আছে, এটা দেখে রাখবে। আর মেন যে থিম সেটা হচ্ছে গিয়ে গাছ যেরকম অন্যভাবে বাঁচে তেমনি আদর্শ বাঁচে যারা গুড ম্যান, তারা হচ্ছে গিয়ে পরের জন্য বাঁচে, এবং তাদের কাছে তারা কাজটা করে, তাদের কাছে কাজটা বা কোয়ালিটিটা তাদের কাছে জীবনের চেয়ে বেশি, এবং তারা প্রেজ, অর্থাৎ হচ্ছে গিয়ে সোজা কথা বলতে গেলে তারা নিজেদের যে প্রশংসা সে প্রশংসারও ধার ধারে না, বা তাদের কাছে প্রশংসা তাদের কাছে কোনো ম্যাটারও করে না, এবং তাদের কাছে যে ম্যাটার করে সেটা হচ্ছে গিয়ে তারা যাতে সারা জীবন মানুষের হৃদয়ে যাতে বেঁচে থাকে, সেটাই হচ্ছে তাদের হচ্ছে গিয়ে মেন উপজীব্য, তাদের হচ্ছে গিয়ে জীবনের টার্গেট, ঠিক আছে। তাহলে চলো এবার দেখে নিই। তাহলে দেখো এখানে আমরা প্রেসি যেটা লিখেছি সেটা এখানে প্রেসি কথা উল্লেখ আছে। এখানে আরেকটা জিনিস তোমরা এখানে অ্যাড করে নিতে পারো, যে টোটাল যে ওয়ার্ডটা হচ্ছে সেই ওয়ার্ডটাকে তোমরা কাউন্ট করে কিন্তু লিখে দিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু লিখলে নাম্বারের ক্যারি পার্সেন্টেজটা কিন্তু বাড়বে। তাহলে দেখো এখানে বলছে গুড মেন লিভস ফর দ্য আদার্স, অর্থাৎ যারা ভালো মানুষ তারা কিন্তু পরের জন্য বাঁচে, ঠিক আছে। প্রেসি তোমরা তোমাদের পছন্দের মতো টাইটেল ব্যবহার করতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে আমরা কী টাইটেল ব্যবহার করেছি, ঠিক আছে। দ্য ক্যারেক্টার্স অফ দ্য গুড মেনস ইজ লাইক দ্যাট অফ দ্য ট্রিজ, ঠিক আছে, অর্থাৎ গাছের মতো ক্যারেক্টার, গাছ যেরকম তার চারিত্রিক বৈশিষ্ট্য সেটাই একটি সৎ বা নোবেল মানুষের কিন্তু সেটা হয়। দে লিভ ফর আদার্স অ্যান্ড নট ডু লুজ দেয়ার কোয়ালিটিস ইভেন ইন দ্য লুজিং দেয়ার লাইফস। তাহলে দেখো কিন্তু আমরা যে এটা নিয়েছি, অর্থাৎ আমরা যেখান থেকে দাগগুলো দিয়েছিলাম, ঠিক আছে, কোয়ালিটিস নট লুজ দেয়ার লিভস, আমরা কিন্তু সেটাই কিন্তু লজিক্যালি কিন্তু সাজিয়েছি, ঠিক আছে, পরপর, ঠিক আছে। দে অলওয়েজ ফলো দ্য রাইট পাথ, ঠিক আছে, and praise is immaterials to them, এখানটা ফুল স্টপ হবে, অর্থাৎ তাদের কাছে প্রেজ হচ্ছে কি তাদের কাছে বা প্রশংসা তাদের কাছে গিয়ে অপার্থিব জিনিস, ঠিক আছে, তাদের কাছে পার্থিব নয়, তারা এখানে তাদের কাছে এটা বস্তুগত তাদের কাছে নয়।
টু লিভ ফর ওয়ানস ওন সেক, অর্থাৎ নিজের জন্য বাঁচা, ইজ টু লিড দ্য লাইফ অফ দ্য ব্রেস্ট, অর্থাৎ হচ্ছে পশুর মতো বাঁচা। ঠিক আছে, আমরা সেটাও দেখো এখানে আন্ডারলাইন করেছি, সরি আমরা দেখো এখানে টু লাইফ অফ দ্য ডগস অ্যান্ড ক্রাউজ, অর্থাৎ পশুর মতো। অ্যান্ড অনলি দোজ হু লে ডাউন দেয়ার লিভস ফর আদার্স উইল লিভ ফর এভার ইন দ্য ওয়ার্ল্ড অফ ব্লিস। ঠিক আছে, তো আমরাই লাস্টে হচ্ছে গিয়ে এই লাইনটাকে আমরা কিন্তু এই ওয়ার্ল্ড অফ ব্লিস এটাই কিন্তু আমরা ক্যালকুলেট করেছিলাম, এবং এটাই হচ্ছে গিয়ে আমাদের কনক্লিউশন, এটাই হচ্ছে গিয়ে আমাদের কনক্লিউশন। এবার যদি আমরা প্রেসিটাকে ক্লিয়ার রিফারেন্স করি, তাহলে দেখো এই যে প্রথম যে লাইনটা, এই লাইনটা আমাদের হচ্ছে গিয়ে ইন্ট্রোডাক্টরি লাইন, অর্থাৎ কিন্তু আমরা কি করছি এখান থেকে বোঝাচ্ছি যে মানুষ এবং হচ্ছে কি গাছের সঙ্গে যে তুলনামূলক আলোচনা করছি তার ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য নিয়ে, সুতরাং এটা আমাদের ইন্ট্রোডাকশন। এবং এই পার্ট থেকে এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে কি আমাদের বডি, এবং লাস্টের যে লাইনটা অর্থাৎ এই লাইনটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি কনক্লিউশন, অর্থাৎ আমরা যে প্রথম যে ইন্ট্রোডাকশনটা ব্যবহার করেছি তার হচ্ছে কি এমফাসিস হচ্ছে গিয়ে এই কনক্লুশনে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কোটা প্যাসেজ নিয়ে পেশি নিয়ে আলোচনা করব, এবং পেশির আমরা প্র্যাকটিসও করব পেশির। তো ভিডিওটি তোমরা শেয়ার করো, লাইক করো, এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের কাছে পৌঁছে দিও। তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা বলবে ভিডিওটি কেমন হয়েছে। আর নেক্সট রিপোর্ট রাইটিং বা ড্রাফটিং, নিউজ পেপার এডিটিং, অথবা হচ্ছে কি নিউজ পেপার এডিটোরিয়াল লেটার, সব কিছুর উপরে ভিডিও আসবে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই শেয়ার করো। সো টিল দেন, থ্যাংক ইউ, গুড বাই।